ক্ষমতা নিয়ে আত্মতুষ্টিতে ভুগলেই পতন অবধারিত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রতিপক্ষকে সব সময় শক্তিশালী মনে করে চলার পাশাপাশি চক্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তিনি। সকালে জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৩তম অধিবেশন শেষে দেশে ফিরে গণভবনে নেতাকর্মীদের উদ্দেশ্যে এসব কথা বলেছেন শেখ হাসিনা। জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৩তম অধিবেশন শেষে সকালে দেশে ফেরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাকে বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইটটি সকাল ৯টা ২৫ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে আওয়ামী লীগের নেতারা প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। আইপিএসের সম্মানজনক ইন্টারন্যাশনাল অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড এবং রোহিঙ্গা সংকট মোকাবেলার জন্য স্পেশাল রিকগনাইজেশন ফর আউটস্ট্যান্ডিং লিডারশিপ অ্যাওয়ার্ড পাওয়ায় গণভবনে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা প্রধানমন্ত্রীকে সংবর্ধনা জানান। সম্মানজনক এই দুই পুরস্কার বাংলাদেশের জনগণকে উৎসর্গ করেন প্রধানমন্ত্রী। বিশ্ব নেতাদের কাছ থেকে যে সম্মান, এর সম্মান আমার সম্মান, এটা বাংলাদেশের। আমি বাংলাদেশের জনগণকে এটা উৎসর্গ করে দিয়েছি, কারণ বাংলাদেশের জনগণেরই এটা হচ্ছে প্রাপ্য। কারণ তারা যদি ভোট না দিত, আমি যদি নির্বাচিত না হতে পারতাম, এই এত উন্নতিও আমরা করতে পারতাম না, আর এই পুরস্কারও পেতে পারতাম না। এ সময় শেখ হাসিনা নেতাকর্মীদের ক্ষমতার আত্মতুষ্টিতে না ভুগে ষড়যন্ত্রকারীদের ব্যাপারে সতর্ক থাকার নির্দেশনা দেন। আন্তরিক হয়ে দেশের উন্নয়নের কাজটাকে সব থেকে গুরুত্ব দিয়েছি, যে আমার যে গরিব মানুষটা একবেলা খেতে পারে না, অন্তত তার খাদ্য নিরাপত্তা, তার বাসস্থান, চিকিৎসা, শিক্ষা থেকে শুরু করে তাদের ভাগ্য পরিবর্তন করা। আমরা যদি মনে করি ক্ষমতা আছি আর এখন খুব চারিদিকে আওয়াজ, হ্যাঁ আওয়ামী লীগ তো আবার ক্ষমতা আসবে, আত্মতুষ্টি হলেই কিন্তু পতন একেবারে অবধারিত। সবসময় মনে রাখতে হবে যে আমাদেরকে একটা বৈরিক পরিবেশের সাথে সবসময় লড়াই করে 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 এগিয়ে যেতে হচ্ছে। হিমেল মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা। বিএনপির ৭ দফা দাবি অবাস্তব ও সংবিধান বিরোধী বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বেলা 12:30টায় রাজধানীর গুলশানে আওয়ামী লীগের সপ্তাহব্যাপী গণসংযোগ কর্মসূচির উদ্বোধন শেষে সাংবাদিকদের একথা বলেছেন তিনি। ১ অক্টোবর থেকে ৭ অক্টোবর পর্যন্ত ঢাকায় সপ্তাহব্যাপী গণসংযোগ কর্মসূচি ঘোষণা করেছে আওয়ামী লীগ। কর্মসূচিতে অংশ নিয়ে ওবায়দুল কাদের জানিয়েছেন, বিএনপি আন্দোলনে ব্যর্থ হয়ে নাশকতার ছক আঁকছে। নেতাকর্মীদের মানুষের দ্বারে দ্বারে গিয়ে গণসংযোগ করার আহ্বানও জানিয়েছেন তিনি। জাহাঙ্গীর কবির নানকের নেতৃত্বে একটি দল আজ বিকেল ৪টায় মোহাম্মদপুর থানায় গণসংযোগ করবেন। একই সময় আব্দুর রহমানের নেতৃত্বে পল্টন থানা এলাকায় গণসংযোগ করবে আরেকটি দল। আন্দোলনে ব্যর্থ হয়ে তারা এখন নাশকতার ছক কাটছে। তাদের এই ৭ দফা দাবি অযৌক্তিক, অবাস্তব এবং কোনোটি সংবিধান বিরোধী। মেনে নেওয়ার কোনো সুযোগ নেই। তারা নিজেরাই যদি আজ ক্ষমতায় থাকতো, এই অবাস্তব, অগ্রহণযোগ্য, অসাংবিধানিক দাবি কেউ মানতে পারত না। একাদশ জাতীয় নির্বাচন সামনে রেখে এখনই আসন বন্টনের ফয়সালা চাইছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের শরিকরা। তারা আওয়ামী লীগের কাছে সম্ভাব্য প্রার্থীর তালিকা এরই মধ্যে পাঠিয়ে দিয়েছে। ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেছেন, নির্বাচনের তফসিল ঘোষণার আগে শরিকদের মতামত নিয়েই শুরু হবে আসন বন্টনের এই প্রক্রিয়া। খুব বেশি বাকি নেই একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন তারিখের। ক্ষমতাসীন দল এবারও প্রস্তুত জোটগতভাবে নির্বাচনে। তাই আসন বন্টনের ফয়সালা এখনই সেরে ফেলতে চায় শরিক দলগুলো। এরই মধ্যে প্রায় প্রতিটি দলই তাদের প্রার্থী তালিকা পাঠিয়েছে আওয়ামী লীগের কাছে। তালিকায় ওয়ার্কার্স পার্টি চেয়েছে ১৫টি আসন, আর জাসদ চেয়েছে ২০টি। ২০ থেকে ২৫টি আসন চায় বাংলাদেশ তরিকত ফেডারেশন। ন্যাপের চাহিদা 10টি আসন, আর সাম্যবাদী দল চাইছে 6টি আসন। গণতান্ত্রিক পার্টি 10টি, আর গণ আজাদি লীগ চেয়েছে 5টি আসন। আমরা এই পূর্ণজনের ব্যাপারে আলোচনা করব। বেসিস তারা বলতে চান ইউনেবল ক্যান্ডিডেট কেন? আমরা মনে করি যে আমাদের এরা সবাই ইউনেবল। আমাদের যারা অন্য যারা আছে এই পূর্ণজনের মধ্যে আমরা যদি যৌথভাবে ইলেকশন করি, এরা বিজয়ী হতে পারে। আওয়ামী লীগের নেতৃত্বাধীন যে 14 দলের জোট, এটা নেতৃত্বে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করে আবার সরকার গঠন করার জন্য যা যা করার আমরা করতে রাজি আছি, এবং যা যা ত্যাগ করার তাও ত্যাগ করতে রাজি আছি। কারণ দেশ বাঁচলে তো আমি বাঁচবো।
শরিকদের কেউ কেউ বলছে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি নিয়ে বাড়ানো যেতে পারে 14 দলের কলেবরও। অসাম্প্রদায়িকতা এর ভিত্তিতে যারা আসবে সবাইকে আমরা স্বাগত জানাবো, কিন্তু মুক্তিযুদ্ধের বিরোধী চিহ্নিত সাম্প্রদায়িক জঙ্গিবাদী আমাদের মহাজোটে আমরা শরিক করার বিষয়ে আপত্তি জানাবো। 14 দলের মুখপাত্র বলছেন শিগগিরই আনুষ্ঠানিকভাবে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে আসন বন্টনের। নির্বাচনে কে কোথাও আসন পাবে, কত পাবে আওয়ামী লীগ, কত পাবে জোট পাবে, এসব সিদ্ধান্ত নেবেন শেখ হাসিনা, উনি এই ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারবেন। ক্ষমতায় টিকে থাকতে 14 দলের ঐক্য বজায় রাখতে হবে, তাই আসন বন্টনে জোটের অবদান মাথায় রাখার পরামর্শ শরিকদের। শাহনাজ রুমা, ডিবিসি নিউজ, ঢাকা। সাংবিধানিকভাবে তত্ত্বাবধায়ক সরকারের ফিরে আসার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। সকালে সুপ্রিম কোর্টে নিজ কার্যালয়ে সাংবাদিকদের একথা বলেছেন তিনি। তাকে ছাড়তে হবে, আবার বলবে যে না তার জামিন চাই, জামিন চেয়ে আবার আদালতে আসবে, দুরকম তো হয় না। এবং সবচেয়ে বড় কথা হলো দেশে একটি শাসনতন্ত্র আছে, আইন আছে, এবং আইনের ভিত্তিতেই তাকে সাজা দেওয়া হয়েছে বা অন্যান্য মামলায় আটক রাখা হয়েছে। সুতরাং আইনি প্রক্রিয়াতেই তাকে তাদের মুক্ত করার চেষ্টা করতে হবে। যুক্তরাষ্ট্রে অর্থ পাচারের অভিযোগে সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহার ভাই অনন্ত কুমার সিনহার বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক। দুদকের অভিযোগে বলা হয়েছে যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে নগদ 2,80,000 মার্কিন ডলার অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় 2,30,00,000 টাকায় 4,000 বর্গফুটের বাড়ি কেনা, বিদেশে অর্থ পাচার এবং বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অনন্ত কুমার সিনহার বিরুদ্ধে রয়েছে। অভিযোগ খতিয়ে দেখতে অনুসন্ধানকারী কর্মকর্তা নিয়োগ করা হয়েছে দুদকের সহকারী পরিচালক গুলশান আনোয়ার প্রধানকে। আগে অনুসন্ধান প্রমাণিত হোক, এবং প্রমাণিত হলে সেটি আইন তার যে গতি আছে, তার যে ট্র্যাক আছে, তার ভিত্তিতেই চলবে। কাকে আনা হবে বা ধরা হবে সেটি তো এখন বিচার্য বিষয় নয়। দর্শক, যুক্তরাষ্ট্রে অর্থ পাচারের অভিযোগে সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহার ভাই অনন্ত কুমার সিনহার বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক। আর এই মুহূর্তে রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে রয়েছেন আমাদের সহকর্মী আদিত্য আরাফাত। এই বিষয়ে আরো বিস্তারিত জানাতে তিনি সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। আদিত্য, এই বিষয়ে আর নতুন কি তথ্য রয়েছে আপনার কাছে? মাহমুদ, কমিশনের বৈঠক হয়েছিল 12:30টায়। সেই বৈঠকে সিদ্ধান্ত হয়েছে অনন্ত কুমার সিনহা নামে একজন ব্যক্তির বিরুদ্ধে তারা অভিযোগ আমলে নিয়ে তারা অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছেন। তবে অনন্ত কুমার সিনহার একটি পরিচয় রয়েছে, তিনি সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহার ভাই, এবং তার বিরুদ্ধে দুদকে যে অভিযোগটি এসেছে তার বিরুদ্ধে বলা হয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে 2,80,000 মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় 2,30,00,000 টাকা, এই টাকায় তিনি 4,000 বর্গফুটের একটি বাড়ি কিনেছেন নিউ জার্সিতে। এছাড়া তার বিরুদ্ধে বিদেশে অর্থ পাচার এবং বিপুল পরিমাণ নামে বেনামে সম্পদ রাখার অভিযোগ দুদকের কাছে এসেছে, এবং এই অভিযোগটি দুদকের কাছে আসা হলে দুদকের যাচাই বাছাই টিম এটি প্রাথমিকভাবে তারা সত্যতা যাচাই করে সেটি অনুসন্ধানের তারা সিদ্ধান্ত নেয়, এবং অনুসন্ধানের পর এখন থেকে ঠিক আধা ঘন্টা আগে অনুসন্ধানকারী কর্মকর্তা নিয়োগ করা হয়েছে দুদকের সহকারী পরিচালক গুলশান আনোয়ার প্রধান, যিনি এই অভিযোগের বিষয়টি তিনি অনুসন্ধান করবেন, এবং এর পরবর্তী অনুসন্ধান পরবর্তী যে কার্যক্রমগুলো রয়েছে, আইনি কার্যক্রমগুলো রয়েছে, সেই কার্যক্রমগুলো দুদক শুরু করবে। এছাড়া আমরা কিছুক্ষণ আগে কথা বলেছিলাম দুদকের মহাপরিচালক মোহাম্মদ মুনির চৌধুরীর সাথে। তিনিও বলেছেন যে তাদের কাছে একটি সূত্র থেকে তাদের কাছে অভিযোগ এসেছে, এবং সেই অভিযোগটি তারা যাচাই করেছেন, এবং যাচাই করে তারা অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছেন। এবং এইটি আসলে তাদেরকে আমরা সাংবাদিকরা প্রশ্ন করা হয়েছিল কোনো চাপে বা কোনো গোষ্ঠীর চাপে এই বিষয়ে তারা অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছেন কিনা। সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে মুনির চৌধুরী অর্থাৎ দুদকের মহাপরিচালক বলেছেন, আমরা আসলে কোনো চাপে নয়, আমরা দুদকের কাছে যে অভিযোগটি এসেছে সেটি যাচাই বাছাই করা হয়েছে এবং যাচাই করে সেটি অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরপরে আমরা জানতে চেয়েছিলাম এরপরে অনুসন্ধানের পর্যায়ে যদি অভিযোগের বিষয়টি যদি প্রমাণিত হয় সেই ক্ষেত্রে কি ব্যবস্থা নেওয়া হবে। তিনি বললেন যে আইন
আইন অনুযায়ী তারা যে ব্যবস্থা রয়েছে দুদকের আইনে যদি অনুসন্ধান প্রমাণিত হয় সেই ক্ষেত্রে তাদের মামলার কার্যক্রম রয়েছে সেদিকে তারা যাবেন। এছাড়া সাবেক প্রধান বিচারপতির বিষয়ে এসকে সিনের বিষয়ে প্রশ্ন করা হয়েছিল। তিনি বলছেন আসলে আমাদের কাছে ব্যক্তি বড় নয়, আমাদের কাছে যে দুর্নীতি সেই দুর্নীতির মাত্রা দেখে তারা দুদকে অনুসন্ধান করে থাকে এবং সেই অনুযায়ী আইনি ব্যবস্থা নিয়ে থাকেন। তো দুদক থেকে এ ছিল আমার কাছে সবশেষ তথ্য। অসংখ্য ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য আমাদের সঙ্গে। গতকালের বিএনপি সমাবেশ দেখে যদি মনে হয় দলটির জনপ্রিয়তা কমে গেছে, তাহলে পদত্যাগ করে অবাধ ও সুষ্ঠু নির্বাচন দিয়ে জনপ্রিয়তার প্রমাণ করতে আওয়ামী লীগকে চ্যালেঞ্জ জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। সকালে জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে একথা বলেছেন তিনি। বিএনপির জনসমর্থন কমে গেছে, এটা যদি সমর্থন কমার নমুনা হয় তাহলে ওনারা যেসব সভা করেন সেটার দ্বারা কি বোঝা যায়? যে আপনারা যখন এটাই বিশ্বাস করেন যে জনপ্রিয়তা কম আমার, তাহলে এখনই সময় তাড়াতাড়ি সংসদ বাতিল করে একটা নির্দলীয় সরকার অধীনে নির্বাচন দিয়ে দেন। সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহার আলোচিত ব্রোকেন ড্রিম বইয়ে মণিপুরী সম্প্রদায়কে রাজাকার ও পাকিস্তানপন্থী উল্লেখ করার প্রতিবাদে সিলেটে মানববন্ধন হয়েছে। সকালে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে বাংলাদেশের মণিপুরী জনগোষ্ঠীর ব্যানারে এই কর্মসূচি পালিত হয়েছে। মানববন্ধনে মণিপুরী নেতারা অভিযোগ করেছেন এসকে সিনহা তার সদ্য প্রকাশিত বইয়ে মিথ্যা ও কাল্পনিক তথ্য দিয়ে মণিপুরী সম্প্রদায়কে হেয় করেছেন। মুক্তিযুদ্ধে মণিপুরী জনগোষ্ঠী অংশ নিলেও সিনহা সেই সত্যকে অস্বীকার করে কাল্পনিক তথ্য দিয়ে মণিপুরী সম্প্রদায়ের মনে আঘাত করেছেন। মুক্তিযুদ্ধের সময় বিচারপতি সিনহার ভূমিকা নিয়েও তারা প্রশ্ন তুলেছেন। নড়াইল ও ঢাকার মানহানির 2 মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হাইকোর্টের দেয়া জামিন বহাল রেখেছে আপিল বিভাগ। আপিল বিভাগের বেঞ্চ জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদন খারিজ করে দেয়। গত 14-15 আগস্ট ঢাকা ও নড়াইলের মানহানির 2 মামলায় খালেদা জিয়াকে হাইকোর্ট 6 মাসের জামিন দিয়েছিল। এই জামিন স্থগিত চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম এবং খালেদা জিয়ার পক্ষে এজে মোহাম্মদ আলী ও খন্দকার মাহবুব শুনানি করেন। 2015 সালের 21 ডিসেম্বর মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে বিরূপ মন্তব্যের অভিযোগে 24 ডিসেম্বর খালেদা জিয়ার বিরুদ্ধে নড়াইলে মানহানির মামলা করা হয়। ডিবিসি সংবাদে আরো যা থাকছে। নিয়ন্ত্রণহীন অটোরিকশা, পার্কিং এবং ফুটপাত দখলে এখন যানজটের নগরী রংপুর। পুলিশের অসহযোগিতার অভিযোগ সিটি কর্পোরেশনের। সড়কপথের উন্নয়নের সঙ্গে সঙ্গে নদীপথ মরে যাচ্ছে বলে দাবি করছেন গবেষকরা। অপরিকল্পিত নদী শাসনে এক একটি সেতুর আশপাশের নদীতে চর পড়ছে। বিআইডব্লিউটি এর তথ্য অনুযায়ী দক্ষিণাঞ্চলের 88টি নৌ রুটের মধ্যে 28টি লঞ্চ চলাচলের পুরোপুরি অযোগ্য হয় শীত মৌসুমে। দীর্ঘস্থায়ী পরিকল্পনায় ড্রেজিং না হলে নৌপথ হারিয়ে যাওয়ার আশঙ্কাও রয়েছে। 1974 সালে প্রকাশিত জরিপে দেশে 25,140 কিলোমিটারের নদীপথের উল্লেখ পাওয়া যায়। পরবর্তী সময়ে তা কমে দাঁড়ায় 5,968 কিলোমিটারে। তথ্য বলছে বরিশাল সহ দেশের দক্ষিণ অঞ্চলে 88টি নৌরুট থাকলেও শুষ্ক মৌসুমে 28টি নৌপথ পুরোপুরি চলাচল অযোগ্য হয়ে পড়ে। 57টি নদীপথে মাঝারি ও হালকা নৌযান সচল থাকে। 3টিতে ডুবোচর থাকলেও ডাবল ডেকার লঞ্চ চলাচল করতে পারে। শীতের মৌসুমে আমাদের সবচেয়ে বড় অসুবিধা হয় পানি কম থাকায়। যদিও ড্রেজিং হয়, ড্রেজিং হয়ে কতখানি আর কি হয়, 28টা রুটের ভিতরে 18টা রুট চলতে পারে কোনো রকম। চর জায়গা মানে আমরা তো কিছু করার কিছু নাই। কারণ আমরা এই জিনিসটা কাটার জন্য আমরা আবেদন জানাইতেছি অতি শীঘ্রই আমাদের এই জায়গাটা ড্রেজিং করা দেওয়ার জন্য। যদিও বর্তমানে ব্যাপক ড্রেজিং অব্যাহত রয়েছে দাবি করে ক্রমশ নদীপথ উদ্ধার হচ্ছে বলে জানান বিআইডব্লিউটি এর যুগ্ম পরিচালক। সরকার যে মেগা প্রজেক্ট নিয়েছে সারা বাংলাদেশের সকল নৌপথকে নাব্যতা ফিরিয়ে আনা, এটা যদি এই প্রজেক্টটা যদি সম্পন্ন হয় তাহলে আমার মনে হয় আবার পূর্বের অবস্থায় ফিরে যেতে পারবো আমরা। গবেষকরা মনে করছেন সড়ক পথের উন্নয়ন ও ঠিকভাবে নদী শাসন না করায় এক একটি সেতুর আশেপাশের নদী মরে যাচ্ছে। বৈজ্ঞানিক পন্থায় নদী শাসনের বিষয়টিকে আমরা নজর দিচ্ছি। ক্যাপিটাল ড্রেজিং এর বদলে মেইনটেনেন্স ড্রেজিং এর সুদূর প্রসারী পরিকল্পনা নিয়ে আমাদের নদী শাসন প্রকল্পগুলো তৈরি করা দরকার। স্বাভাবিক জীবনযাত্রা, আপনার কৃষি, আপনার মৎস্য,
আপনার সহজ যোগাযোগ ব্যবস্থা সবকিছুকে বাঁচিয়ে রাখতে হলে নদীর কোনো বিকল্প নেই। আসছে শীতকাল, সেই সাথে ভয় বাড়ছে নৌ শ্রমিক ও মালিকদের। বরিশাল লঞ্চ মালিক সমিতি থেকে এখানকার 30টি স্পট নির্ধারণ করা হয়েছে দ্রুত ড্রেজিং করতে। অপূর্ব অপু, ডিবিসি নিউজ, বরিশাল। একটি বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন। আপনারা দেখছেন ডিবিসি সংবাদ, স্বাগত আরেকবার। ডেলট্যাক জীবন গুছিয়ে দেয় নিশ্চিন্তে। সুষ্ঠু নির্বাচন আয়োজনের উপযুক্ত পরিবেশ দেশে রয়েছে। বিএনপি নির্বাচনে না এলে দল হিসেবে তাদের অস্তিত্বই থাকবে না, এমন মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। সকালে সিলেট জেলার সরকারি দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা বলেছেন তিনি। সুষ্ঠু, স্বাধীন এবং নিরপেক্ষ নির্বাচনের জন্য বর্তমানে যে ব্যবস্থা আমাদের দেশে আছে, আইন কানুন এবং ট্রেডিশন, এর চেয়ে উত্তম কোনো ব্যবস্থা করা সম্ভবপর নয়। বিএনপি যদি পার্টিসিপেট না করে, ইট উইল নট বি এ পার্টি এনিমোর। মোবাইল নম্বর ঠিক রেখেই অপারেটর বদল করার সুবিধা এমএনপির কার্যক্রম চালু করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি। বিটিআরসি বলছে মধ্যরাত থেকে বাণিজ্যিকভাবে এমএনপি চালু হলেও এখনও পরীক্ষাধীন সুবিধা এটি। সকালে রাজধানীতে বিটিআরসির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তথ্য জানিয়েছেন বিটিআরসির চেয়ারম্যান জহুরুল হক। মোবাইল নম্বর ঠিক রেখে অপারেটর বদল করতে হলে গ্রাহককে নতুন সিম ও এমএনপি বাবদ খরচ করতে হবে 158 টাকা। একবার অপারেটর বদল করলে 90 দিনের মধ্যে আগের বা নতুন কোনো অপারেটরে যাওয়ার সুবিধা নেওয়া যাবে না। তবে আগের অপারেটরের কাছে ব্যালেন্স হিসাবে টাকা বা ডেটা থাকলে তা নতুন অপারেটরের হিসাবে যোগ হবে না। বিটিআরসির দাবি, এমএনপি চালুর ফলে মোবাইল অপারেটরদের মধ্যে গুণগত সেবা দেওয়ার প্রতিযোগিতা বাড়বে। কোনো কিছু শুরু করার আগে একটা রেট তো ঠিক করতে হবে, কারণ এর কম চার্জ হয়ে গেলে হয়তো আমরা ব্যবসাটা শুরুই করতে পারবো না, ভায়াবল হবে না, কেউ আসবে না, কারণ ব্যবসাটা শুরু করতে হবে। এর জন্য আমরা এই চার্জ সিদ্ধান্ত করেছি। যদি কখনো মনে হয় চার্জটা বেশি, যে কোনো মুহূর্তে কমানোর ক্ষমতা বিটিআরসি বা এই কমিশনের আছে। টাঙ্গাইলের বিন্দুবাসিনী সরকারি বালিকা বিদ্যালয়ের ছাত্রীদের হয়রানি ও আপত্তিকর মন্তব্য করার অভিযোগে শিক্ষক সাইদুর রহমানের 1 বছরের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এর আগে তাকে গণপিটুনি দিয়ে পুলিশে দেয় বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকরা। শিক্ষার্থীরা জানায়, শিক্ষক সাইদুর রহমান দীর্ঘদিন ধরেই তাদের যৌন হয়রানি সহ অশালীন মন্তব্য করে আসছিল। বিষয়টি একাধিকবার বিদ্যালয়ের প্রধান শিক্ষককে জানানোর পরেও তিনি কোনো ব্যবস্থাই নেননি। উল্টো শিক্ষার্থীদের স্কুল থেকে বের করে দেওয়ার ভয় দেখিয়ে তাদের কাছ থেকে স্বাক্ষর নেন প্রধান শিক্ষক। বিষয়টি জানার পর অভিভাবকরা সকালে শিক্ষক সাইদুর রহমান বাবুলকে অবরুদ্ধ করে রাখে। এক পর্যায়ে তাকে গণধোলাই দিয়ে পুলিশে হস্তান্তর করা হয়। নিয়ন্ত্রণহীন অটোরিকশা, অবৈধ পার্কিং এবং ফুটপাত দখলে ক্রমেই যানজটের নগরীতে পরিণত হচ্ছে রংপুর। সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ বলছে, নিজস্ব ম্যাজিস্ট্রেট না থাকার পাশাপাশি পুলিশ প্রশাসনের অসহযোগিতার কারণে ব্যবস্থা নেওয়া সম্ভব হচ্ছে না। যানজট নিরসনে সবাইকে নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। একটু ওপর থেকে তাকালেই চোখে পড়বে অটোরিকশায় গিজগিজ করছে মূল নগরী, আর এই বাহনই যানজটের মূল কারণ। মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তফার অন্যতম নির্বাচনী প্রতিশ্রুতি ছিল দখলমুক্ত ফুটপাত ও যানজটমুক্ত পরিচ্ছন্ন নগরী, কিন্তু 7 মাস পেরিয়ে গেলেও এসবের কিছুই দৃশ্যমান হয়নি। নগরীর 70% ফুটপাতই হকার আর ব্যবসায়ীদের দখলে, সেই সঙ্গে রয়েছে রাস্তায় অবৈধ পার্কিং। সিটি কর্পোরেশন থেকে 3000 অটোরিকশার অনুমোদন থাকলেও চলছে এর 10 গুণ। ফুটপাতের যে অবস্থাটা, সেগুলো এখন পুরোপুরি বেদখল। সেটা নিয়ন্ত্রণ মুক্ত করার জন্য সিটি কর্পোরেশন কিংবা আইন প্রয়োগকারী সংস্থা যাদের উপর দায়িত্ব, তারা কেউ দায়িত্ব পালন করছে না। পুলিশ যদি এটা উদ্যোগ নেয় যে সিটি কর্পোরেশন সহ সবার সহযোগিতা নিয়ে একটা পরিচ্ছন্ন নগরী করার জন্য এই অটোগুলোকে যদি একেবারে নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে আসার জন্য যত রকমের ব্যবস্থা গ্রহণ আছে সেটা যদি করে, আমার মনে হয় রংপুর শহরে হচ্ছে অটো তোমার বন্ধ হতে পারে। সিটি মেয়র বলছেন, পুলিশ প্রশাসনের অসহযোগিতা ও কর্পোরেশনের নিজস্ব ম্যাজিস্ট্রেট না থাকায় ফুটপাত দখলমুক্ত ও যানজট নিরসনে পদক্ষেপ নেওয়া যাচ্ছে না। ম্যাজিস্ট্রেট থাকলে আমাদের নিজস্ব অ্যারেঞ্জমেন্ট থাকতো, আমরা নিজেরাই এটা করতে পারতাম, কিন্তু আমাদের ডিপেন্ড করতে হচ্ছে আইন প্রয়োগকারী সংস্থার কাছে, কিন্তু সেই রেসপন্সটা পজিটিভ না। রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার জানান, যানজট নিরসনে সম্মিলিত উদ্যোগ নেওয়া হবে। যানজট নিরসনের বিষয়টা যেহেতু আমরা এখানে নতুন, আমরা ভিতরে কিছু স্টাডি করছি
এবং আমরা স্টাডি করতেছি, আশা করি ইনশাল্লাহ সমস্যার সমাধান আমরা করে ফেলব। নাগরিক সমাজ বলছে পরিচ্ছন্ন নগরী গড়তে সিটি কর্পোরেশনকে অবশ্যই গণপরিবহন চালুর পরিকল্পনা নিতে হবে। চলার কথা 3000, চলছে 30,000। নিয়মের জন্য কোনো বালাই নেই, যেখানে খুশি থামছে, চলছে যাত্রী ওঠানামা। আর কর্তৃপক্ষের নজরদারির অভাবে 3 চাকার ব্যাটারি চালিত এই যানে প্রতিদিনই বাড়ছে দুর্ঘটনার ঘটনা, বাড়ছে আহত নিহতের সংখ্যা। নাজমুল ইসলাম নিশাদ, ডিবিসি নিউজ, রংপুর। ডিবিসি সংবাদে আরো যা থাকছে। 6 দেশের অংশগ্রহণে আজ শুরু হচ্ছে বঙ্গবন্ধু গোল্ড কাপ ফুটবল। সন্ধ্যায় উদ্বোধনী ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ লাওস। হাসপাতাল মানেই ডাক্তার, ওষুধ আর ইঞ্জেকশন, আর তাই অনেক শিশুর কাছে হাসপাতাল যেন আতঙ্কের অপর নাম। শিশুবান্ধব পরিবেশ তৈরি করতে রাজধানীর শেরেবাংলা নগরের শিশু হাসপাতাল তাই নিয়েছে অভিনব এক উদ্যোগ, তৈরি করেছে মনোরম পার্ক। আমাদের দেশটা স্বপ্নপুরী, সাথী মোদের ফুলপুরি, লালপুরি নীলপুরি, নীলপুরি লালপুরি। চিকিৎসা নিতে এসেও শিশুরা মেতেছে মজার খেলায়। এখানে মিথ্যে কথা কেউ বলে না। আমার বাসায় তো পার্ক নেই, আমি হাসপাতালে এসে পার্কে আনন্দ করতে পারতেছি। স্লিপারে চলছি, তারপর দোলনায় চলছি, তারপর মজা করছি। এখানে অসৎ পথে কেউ চলে না। আমার ভালো লাগছে। এদিকে আমি দোলনা খাইছি, ফিস লাগাইছি, আমি দৌড়াদৌড়ি করছি, অনেক ভালো লাগছে আমার। এমন দৃশ্য চোখে পড়বে রাজধানীর শেরেবাংলা নগরের শিশু হাসপাতালের ভেতরে। এই পার্ক যে শুধু শিশুদেরই বিনোদনের খোরাক তাই নয়, হাসপাতালের বদ্ধ পরিবেশ থেকে বেরিয়ে প্রশান্তি খোঁজেন অভিভাবকরাও। আমার ছেলেকে আমরা এখানে ভর্তি করাইছি তার কিডনির সমস্যার জন্য। এখানে খেলাধুলার জায়গা আছে, সেই জন্য আমরা নিয়ে আসি যেন বাচ্চারা একটু আনন্দ পায়, মনে একটু শান্তি পায়। ওরা আনন্দ ফুর্তি থাকতে পারে, ওদের কষ্ট হয় না, এজন্য আমাদের কাছে ভালো লাগে। এখানকার পরিবেশটা ওরা খুবই পছন্দ করে। এখানে এই যে নিয়ে আসলাম খাওয়ানোর জন্য, এখানে আসলে অনেক আনন্দ পাই। অল্প জায়গায় কয়েকটি খেলার উপকরণ রাখা হয়েছে, এখানে লাগানো হয়েছে ফুলের গাছ। চিকিৎসকরা বলছেন হাসপাতালের ভেতরে এ ধরনের পার্ক রোগীকে সুস্থ করতে সাহায্য করবে। সিস্টাররা যখন সাদা অ্যাপ্রন পরে রোগীদের কাছে আসে, বাচ্চারা মনে হয় তাকে ইঞ্জেকশন দিবে, অর্থাৎ হাসপাতাল তার আর ভালো লাগে না, থাকতে হয় তাকে বাধ্য হয়ে। পার্কটা আমরা যে দেখছেন, এটা আমরা করছি মূলত রিক্রিয়েশনের জন্য, যে চিকিৎসাও পাবে, পাশাপাশি বাচ্চাদের তার মানসিক বিকাশ হবে, রিক্রিয়েশন হবে। দেশের সব হাসপাতালে রোগী বান্ধব পরিবেশ তৈরি করতে খোলা জায়গা রাখার তাগিদ দিয়েছেন চিকিৎসকরা। হিমেল মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা। মেহেরপুর জেনারেল হাসপাতালে একদিকে যেমন শয্যা সংকট, অন্যদিকে যন্ত্রপাতি থাকা সত্ত্বেও প্যাথোলজি পরীক্ষার সুবিধা পাচ্ছেন না রোগীরা। তার উপর দালালদের টাকা না দিয়ে স্বাস্থ্যসেবা পাওয়াটাই দুষ্কর। কর্তৃপক্ষ অবশ্য বলছে জনবল সংকটই ভোগান্তির মূল কারণ। 250 শয্যার মেহেরপুর জেনারেল হাসপাতালের রোগীদের জন্য রয়েছে প্যাথোলজি পরীক্ষার আধুনিক সব যন্ত্রপাতি। তবে নামেই 250 শয্যা, আসলে হাসপাতালে রয়েছে মাত্র 100টি বেড। এত সব আধুনিক যন্ত্রপাতিও ব্যবহার হচ্ছে না, পড়ে থেকেই নষ্ট হচ্ছে সেগুলো। নেই প্রয়োজনীয় সংখ্যক চিকিৎসক ও জনবল। কিছু কতিপয় ডাক্তার আছে যাদের একটা সিন্ডিকেট এখানে গড়ে উঠছে দীর্ঘদিন যাবত। সেই সিন্ডিকেটের কারণে আমাদের হাসপাতালের সকল আর কি যে মেশিনগুলো আছে সেগুলো নষ্ট হয় প্রায়। অনেক রোগী আসে, তো আমরা যেহেতু আমি এখানে একটাই মাত্র পোস্ট, আমি একজন এবং আমার অ্যাটেন্ডেন্স একজন, সেই জন্য আমরা দেখা যাচ্ছে যে প্রতিদিন 15-20টা রোগীর সেবা দিতে পারি। অভিযোগ আছে অর্থের লোভে চিকিৎসকেরা দালালদের মাধ্যমে রোগীদের বাইরের ক্লিনিক থেকে প্যাথোলজি পরীক্ষা করার পরামর্শ দেন। ডাক্তাররা এখানে বলেই না যে এখানে পরীক্ষা নিরীক্ষা করো বা এখানে এক্সরে করো, এখানে হয় না এক্সরে ভালো, বাইরে করো। পরীক্ষা নিরীক্ষা এরা ভালোভাবে করে না, এখানকার কর্মকর্তাও ভালো না, এরা আসলি বলে যে বাইরে যেতে। তবে হাসপাতালের তত্ত্বাবধায়ক জানালেন হাসপাতালের বেশিরভাগ যন্ত্রপাতি ঠিক আছে। জেনারেল সার্জারিতে যে কনসালটেন্ট এই কোর্স না থাকার কারণে জেনারেল সার্জারি অপারেশন হয় না, যার ফলে যে অ্যানেস্থেসিয়া মেশিন ব্যবহার হচ্ছে না, কিন্তু নষ্ট না, এগুলো ঠিকই আছে আর কি। আল্ট্রাসাউন্ড মেশিনটা দীর্ঘদিন ধরে নষ্ট হয়ে আছে। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে
প্রায় যোগাযোগ রাখি। প্রয়োজনীয় লোকবল পেলে যন্ত্রপাতিগুলো রোগীর জন্য ব্যবহার করা সম্ভব হবে বলে দাবি হাসপাতাল কর্তৃপক্ষের। ডিবিসি নিউজ ডেস্ক। আরেকটি বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন। আপনারা দেখছেন ডিবিসি সংবাদ। এ পর্যায়ে মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। আবার ক্ষমতা মিলবে এমন আত্মতুষ্টিতে ভোগার সুযোগ নেই বললেন প্রধানমন্ত্রী। প্রতিপক্ষকে সবসময় শক্তিশালী মনে করে চলার পরামর্শ। বিএনপি ৭ দফা অবাস্তব ও সংবিধান বিরোধী, মেনে নেওয়ার প্রশ্নই আসে না, রাজধানীতে নির্বাচনী গণসংযোগে বললেন ওবায়দুল কাদের। যুক্তরাষ্ট্রে অর্থ পাচারের অভিযোগে সাবেক প্রধান বিচারপতি এস.কে. সিনহার ছোট ভাই অনন্ত কুমার সিনহার বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু। এবং সড়কপথ উন্নয়নের সঙ্গে সঙ্গে মরে যাচ্ছে নদীপথ। অপরিকল্পিত নদী শাসনে চর পড়ছে দক্ষিণের অনেক নৌপথ বিলীন হওয়ার আশঙ্কা। গোপালগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানের প্রতিবাদে সড়ক অবরোধ করে রেখেছে পরিবহন শ্রমিকরা। সকাল ৯টা থেকে বেদগ্রাম ও বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা খুলনা মহাসড়ক অবরোধ করে রাখে তারা। এতে সড়কের দুপাশে আটকা পড়েছে শত শত যানবাহন, আর চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন, রোববার গোপালগঞ্জ কোটালীপাড়া সড়কে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় ওই সড়কে চলাচলকারী 12টি বাসকে 17,000 টাকা জরিমানা এবং 2 চালককে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়। এ ঘটনার প্রতিবাদে সকাল থেকে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন পরিবহন শ্রমিকরা। দুর্গাপূজার আর খুব বেশি বাকি নেই। কদিন পরেই মর্ত লোকে আসছেন দেবী দুর্গা। দেবীর আগমনকে ঘিরে তাই ব্যস্ত সময় পার করছেন প্রতিমা কারিগররা। সারা দেশের মতো সিরাজগঞ্জেও চলছে পূজার প্রস্তুতি। উত্তরবঙ্গের বিভিন্ন জেলার মণ্ডপের প্রতিমা তৈরি হয় এখানকার পালপাড়ায়। সময় ঘনিয়ে আসায় দিনরাত ধরে কাজ করছেন কারিগররা। তবে তাদের দাবি, লাভের মুখ না দেখলেও পৈতৃক পেশা ধরে রাখতে এ কাজ করছেন তারা। আর কয়েকদিন পর রং শুরু করে দিব, রাত দিন ভরা কাজ করা লাগে এবং আমাদের পাশাপাশি মেয়েরা মহিলারাও কাজ করে, ছেলেপেলেরাও কাজ করে। জিনিসপত্রের দাম বেশি কিন্তু তুলনামূলক আমরা দামটা পাচ্ছি না। দিন রাত পরিশ্রম করা লাগে কিন্তু আমাদের মূল্য কম। কারিগরদের পাশাপাশি পূজায় নিরাপত্তা নিশ্চিতে কাজ করার কথা জানালেন পুলিশ সুপার। হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় যে উৎসব শারদীয় দুর্গা উৎসব তারা উদযাপন করতে পারবে এবং এই ব্যাপারে জেলা পরিষদ তরফ থেকে সর্বাত্মক সহযোগিতা এবং সর্বাত্মক নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হবে। এদিকে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জামালপুর গ্রামে 4000 বাঁশ ব্যবহার করে মণ্ডপ তৈরি করছেন গোবিন্দ বিশ্বাস। রামায়ণ মহাভারত অবলম্বনে 3 শতাধিক প্রতিমা দিয়ে সাজানো হচ্ছে এই মণ্ডপ। এরই মধ্যে 80% কাজ শেষ হয়েছে বলে জানিয়েছে পূজা কমিটি। এখানে বাঁশ দিয়ে যে মন্দিরগুলো তৈরি হচ্ছে, এখানে আমরা 15-20 জন লোক 2 থেকে আড়াই মাস কাজ করতেছি। মাটির কাজ 4-5 দিন লাগবে, তারপর আমরা কালার শুরু করব। আর এখানেই সবচাইতে বেশি প্রতিমা তৈরি হয়, আর এখানেই সবচেয়ে জাঁকজমক বেশি হয়। বাংলাদেশের সর্বোচ্চ অঞ্চল থেকে এই পূজা দেখতে আসে, আর এই পূজা দেখার জন্য এখানে পর্যাপ্ত সংখ্যক দর্শনার্থী হয়। দর্শনার্থীদের কথা চিন্তা করে লক্ষ্মী পূজার দিনে বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে এই উৎসব। সুস্মিতা আনোয়ার, ডিবিসি নিউজ ডেস্ক। এবার জানাবো এনআরবিসি ব্যাংক অর্থ বাণিজ্যের খবর। সরকারি প্রতিষ্ঠানের আমানত না পাওয়ায় এক অঙ্ক সুদে ঋণ কার্যকর করতে পারছে না বলে অভিযোগ করেছে অনেক ব্যাংক। ফলে বাস্তবায়ন হচ্ছে না ঋণের সুদ কমানোর সরকারি নির্দেশনা। তবে সরকারি আমানত না পেলেও এক অঙ্কে ঋণ দেওয়া সম্ভব বলে মনে করেন অর্থ প্রতিমন্ত্রী। বেসরকারি ব্যাংকগুলোর নগদ জমা সংরক্ষণ বা সিআরআর 15 এপ্রিল থেকে 1% কমানোর ঘোষণা দেয় বাংলাদেশ ব্যাংক। ব্যাংকের আগ্রাসী ঋণ বিতরণ ঠেকাতে ঋণ ও আমানত অনুপাতের এডিআর সীমা সমন্বয়ের জন্য 2019-এর 31 মার্চ পর্যন্ত সময় দেয়া হয়। আর তারল্য সংকট মেটাতে সরকারি আমানতের 50% বেসরকারি ব্যাংকে রাখার ঘোষণাও আসে গেল জুনে। এসব সুবিধার শর্ত একটাই, উৎপাদনশীল খাতে ঋণের সুদের হার হবে এক অঙ্কে। আশা করা হচ্ছে বিনিয়োগ বাড়ার। আমাদের গ্যাসের সমস্যা, বিদ্যুতের সমস্যা, আমাদের শ্রমিকদের প্রোডাক্টিভিটি অনেক কম, সবকিছু মিলিয়ে যদি রেট অফ ইন্টারেস্ট 9%-এ আসে তাহলে ডেফিনেটলি আমাদের ব্যবসার জন্য এটা ভালো হবে, আমাদের কম্পিটিটিভনেস বাড়াবে।
কিন্তু তারপরও অনেক ব্যাংকই কার্যকর করছে না নতুন সুদের হার। কিন্তু কেন? এই 9% করলে কি হবে? 9% করলে হবে যে ব্যাংকগুলো কোনো মুনাফা করতে পারবে না, কোনো ব্যাংক লস করবে। প্রথম ইম্প্যাক্টটা হবে সরকার হাজার হাজার কোটি টাকা রাজস্ব থেকে বঞ্চিত হবে। তবে সরকারি প্রতিষ্ঠানের অর্থ আমানত হিসেবে না পাওয়াকে কারণ হিসেবে দেখাচ্ছেন অনেক ব্যাংকার। সরকারি ফান্ড ছাড়া শুধু ব্যক্তিগত ফান্ড বা ব্যক্তিগত প্রতিষ্ঠানের ফান্ড দিয়ে একটা ব্যাংক চলতে পারে না। সরকারি ফান্ড যা ছিল বরং ওটা উঠে নিয়ে গিয়েছে, বলেছে ভালো অন্য ব্যাংক ভালো রেট দিচ্ছে। ঋণের সুদের হার কমাতে ব্যাংক উদ্যোক্তাদের বেশ সুবিধা দেয়া হয়েছে, তাই কোনো অজুহাত শুনতে রাজি নন অর্থ প্রতিমন্ত্রী। আমি এখন আবার বলছি যে সুদের হার না কমানো বা না কমার পেছনে এইটাই একমাত্র কারণ নয়, যে আমাদের টাকা যে লক্ষ কোটি কোটি টাকা যেগুলো বিভিন্ন জায়গায় আমরা মুনাফা জন্য আমরা রেখেছি, সেটা রিলিজ হওয়ার পরে কন্টিনিউয়াসলি আরও বেশি টাকা আসবে। তবে কোনো ব্যাংক সরকারি প্রতিষ্ঠানের টাকা পাচ্ছে না এমন নির্দিষ্ট অভিযোগ থাকলে তা খতিয়ে দেখবে কেন্দ্রীয় ব্যাংক। এখন আমরা অবজারভেশনে আছি, হ্যাঁ, যে তারা যে কমিটমেন্ট করেছে তারা ফুলফিল করতে পারছে কিনা। নীলা পারভিন, ডিবিসি নিউজ, ঢাকা। আপনারা দেখছেন ডিবিসি সংবাদ, স্বাগত আরেকবার। এবার জানাবো এসএলএম গ্রুপ খেলার খবর। ছয় দেশের জাতীয় দল নিয়ে আজ থেকে শুরু হচ্ছে বঙ্গবন্ধু গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের গ্রুপ পর্বের ম্যাচগুলো হবে সিলেটে। এবারই প্রথম দেশের 3 ভেন্যুতে মাঠে গড়াবে আন্তর্জাতিক এই আসর। কক্সবাজারে হবে সেমিফাইনাল পর্ব, 12 অক্টোবর ঢাকায় হবে ফাইনাল। বি গ্রুপে স্বাগতিক বাংলাদেশের সঙ্গী ফিলিপাইনো লাওস, এই গ্রুপে রয়েছে ফিলিস্তিন, তাজিকিস্তান ও নেপাল। সাফ-অনূর্ধ্ব 18 নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে দারুণ জয়ের পর বাংলাদেশ দল এবার প্রস্তুত হচ্ছে পরের ম্যাচের জন্য। মঙ্গলবার নিজেদের দ্বিতীয় ম্যাচে নেপালের মুখোমুখি হবে বাংলার মেয়েরা। পাকিস্তানকে নিজেদের প্রথম ম্যাচে 17-0 গোলে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ, কিন্তু তাতে থেমে নেই প্রস্তুতি। নেপালের বিপক্ষে ম্যাচ সামনে রেখে ইনডোরে ঘাম ঝরানো অনুশীলন করেছে গোলাম রাব্বানী ছোটনের শিষ্যরা। পাকিস্তানের বিপক্ষে সহজ জয় এলো, নেপাল অপেক্ষাকৃত কঠিন প্রতিপক্ষ, তাই অনুশীলনে বাড়তি মনোযোগী মারিয়া মৌসুমীরা। নিজেদের সেরাটা দিয়ে নেপালের বিপক্ষে জয় তুলে নিতে চায় বাংলাদেশ নারী দল। পাকিস্তানের বিপক্ষে ম্যাচ জিতে সেমিফাইনাল নিশ্চিত করেছে লাল সবুজ জার্সিধারীরা। ওদের লক্ষ্য এবার শিরোপা জয়। নেপালও নিশ্চিত করেছে সেমিফাইনাল। দর্শক, এই ছিল এখনকার মতো। এরপর বেলা 3টার সংবাদ নিয়ে আসবেন নাদিয়া সারওয়াত। সঙ্গে থাকুন 24 ঘন্টা।